আমাদের সবার বডিতেই আরবিসি আছে, রাইট? সো আরবিসি আছে এবং এই আরবিসির গায়ে আইদার এ অ্যান্টিজেন থাকতে পারে অথবা বি অ্যান্টিজেন থাকতে পারে, মানে দুইটা একসাথে ও থাকতে পারে। সো এই যে কি অ্যান্টিজেন থাকতেছে বা কোনোটা নাও থাকতে পারে, এর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ব্লাড গ্রুপিং করি, যেটাকে আমরা এবিও ব্লাড গ্রুপিং বলতেছি। এবং এর আন্ডারে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে আমরা এ ব্লাড গ্রুপ, বি অ্যান্টিজেন যদি থাকে তাহলে বি ব্লাড গ্রুপ, যদি এ বি অ্যান্টিজেন দুইটাই থাকে তাহলে এবি ব্লাড গ্রুপ বলি, আর যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে ও ব্লাড গ্রুপ, এভাবে আমরা বলি। তো এভাবে আমরা এবিও ব্লাড গ্রুপিং করি। এখন এখন এটা কি পজিটিভ ব্লাড গ্রুপ? আমরা বলি না যে এ পজিটিভ বা এ নেগেটিভ। সো এভাবে যখন বলি তো অ্যাকচুয়ালি এটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা ডিপেন্ড করে হচ্ছে আরএইচ ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর বা একটা অ্যান্টিজেন। আরএইচ অ্যান্টিজেনের মধ্যে বিভিন্ন অ্যান্টিজেন হইতে পারে, যেমন হচ্ছে স্মল সি ক্যাপিটাল সি, স্মল ডি ক্যাপিটাল ডি, সো স্মল ই ক্যাপিটাল ই। সো এরকম বেশ কিছু অ্যান্টিজেন আছে যেগুলোকে আমরা আরএইচ অ্যান্টিজেন বলি, এবং এর মধ্যে সব থেকে কমন হচ্ছে ক্যাপিটাল ডি। যেটা এই ক্যাপিটাল ডিটা, এটা যদি আরবিসির মেমব্রেনে থাকে, মানে এগুলা তো আছে, এ আইদার এ আছে, বি আছে, অথবা এ বি দুইটা আছে, অথবা কোনোটাই নেই, এগুলা তো ঠিক আছে। বাট তা বাদে যদি আরএইচ ফ্যাক্টর বা আরএইচ অ্যান্টিজেনটাও থাকে, তাহলে আমরা সেই ব্লাড গ্রুপটাকে বলবো যে আচ্ছা তাহলে পজিটিভ একটা ব্লাড গ্রুপ। আর যদি হচ্ছে অ্যাবসেন্ট থাকে তাহলে সেটাকে বলি আমরা নেগেটিভ একটা ব্লাড গ্রুপ। সো অ্যাকচুয়ালি এভাবে হচ্ছে আমরা আরএইচ নেগেটিভ একটা মায়ের কথা চিন্তা করি, যে একটা মা প্রেগনেন্ট হয়েছে এবং সে আরএইচ নেগেটিভ, অর্থাৎ তার ব্লাড গ্রুপ নেগেটিভ একটা ব্লাড গ্রুপ। আমি ফর এক্সাম্পল ধরলাম এ নেগেটিভ। এখন তার পেটে যে বাচ্চাটা বড় হবে বা বড় হচ্ছে, সে হচ্ছে একটা পজিটিভ ব্লাড গ্রুপধারী বাচ্চা। তো এই কন্ডিশনটাতে, অর্থাৎ একটা নেগেটিভ মায়ের মধ্যে একটা পজিটিভ ব্লাড গ্রুপ কন্টেইন, একটা পজিটিভ ব্লাড গ্রুপ আছে, এরকম একটা বাচ্চা বড় হচ্ছে, তাহলে এই কন্ডিশনটা কিন্তু একটা ডেঞ্জারাস কন্ডিশন। এবং এটা কিন্তু আমরা বলি যে একটা, আমরা শুরুতে যখন একটা বুকিং ভিজিটে একটা মা আসে, তো সেই বুকিং ভিজিটের টাইমে কিন্তু আমার মার এবিও ব্লাড গ্রুপিং করি আমরা, আরএইচ টাইপিং, মানে আরএইচ টাইপিং করি, বা আমরা দেখি যে অ্যাকচুয়ালি মা কি পজিটিভ নাকি নেগেটিভ। যদি মা নেগেটিভ হয়, মা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা ফার্স্টে হচ্ছে মা নেগেটিভ হওয়ার নিউজটা আমরা পাওয়ার সাথে সাথে আমরা কি করি, ওই বাচ্চার যে বাবা, আমরা তারও ব্লাড গ্রুপিং করি এবং তার আরএইচ টাইপিংটা আমরা করি, দেখি যে সেও কি নেগেটিভ কিনা। যদি মা নেগেটিভ হয়, বাবাও নেগেটিভ, তাইলে কোনো সমস্যা নেই, ওকে ফাইন, তাইলে প্যারা নেই। বাট যদি মা নেগেটিভ, বাবা পজিটিভ, তাহলে প্যারা। কারণ এই বাবার কারণে যে বাচ্চাটা মার মধ্যে আছে, সেই বাচ্চাটাও তাহলে পজিটিভ হওয়ার চান্স আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে মা নেগেটিভ এবং সেই মায়ের মধ্যে যে বাচ্চাটা হচ্ছে বড় হচ্ছে, সে বাচ্চাটা পজিটিভ। এটাই হচ্ছে ঝামেলার প্রেগনেন্সি। তা বাদে অন্য প্রেগনেন্সি কেসগুলো অতটা ঝামেলার না আমাদের জন্য। এখন এইরকম কন্ডিশনগুলোতে আমরা মাকে ফার্স্টে সেপারেট করে ফেলি, যাচ্ছে এই মাটা তাহলে হচ্ছে সেফ জোনে নাই, এই মাটা হচ্ছে হাই রিস্ক এই মার জন্য হইতে পারে। কারণ এই যে বাচ্চাটা পেটের মধ্যে আছে, এই বাচ্চার বডিতে কি হইতে পারে, আইসো ইমিউনাইজেশন হওয়া পসিবল। আইসো ইমিউনাইজেশন, যেটাকে আমরা অ্যালো ইমিউনাইজেশন বলি, যেটাকে আমরা যেটা আমরা দেখবো যে অ্যাকচুয়ালি, ধরো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর ট্রাই করি। অ্যাকচুয়ালি এখানে প্রবলেমটা কার হবে? প্রবলেমটা মেইনলি বাচ্চার হবে, বাট মারও অনেক প্রবলেম হইতে পারে, যেটা আমরা দেখবো। বাট মেইনলি বাচ্চার প্রবলেম হবে যে বাচ্চাটা যখন জন্মগ্রহণ করবে, বাচ্চাটার হাইড্রোস্পিটালিস নামে একটা কন্ডিশন হইতে পারে। হাইড্রোস্পিটালিস, বাচ্চার যে আরবিসি গুলো থাকে, সেই আরবিসি গুলো একেবারে হেমোলাইসিস হয়ে যায়, একেবারে ভেঙে চলে যায়। এবং এবং এই যে আরবিসি গুলো ভেঙে চলে যাবে, এর ফলে দেখা যায় হাইড্রোস্পিটালিস হইতে পারে, অ্যানিমিয়া থাকতে পারে, হার্ট ফেলিওর হইতে পারে, বাচ্চার অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে, বাচ্চা ইনটেউটেরাল ফেটাল ডেথ হয়ে যেতে পারে। এবং যদি জন্মগ্রহণও করে, তারপরে দেখা যায় সে জন্মগ্রহণের পরেও বাঁচতেছে না, মরে গেছে। বা তার কার্নিক টেরাস নামে একটা কন্ডিশন আছে, এটা হইতে পারে যে বিলিরুবিন, মানে আরবিসি ভাঙার ফলে যে বিলিরুবিন তৈরি হয়, আমরা জানি আরবিসি ভাঙলে সেখান থেকে বিলিরুবিন তৈরি হয়। হিমোগ্লোবিন থাকে আরবিসিতে, আর হিমোগ্লোবিন ভাঙলে বিলিরুবিন, বিলিভাইডিনের বিভিন্ন কম্পোনেন্ট তৈরি হয়। তো এই বিলিরুবিনটা বেশি যদি হয়, তাহলে এটা যদি বেজাল গ্যাংলিয়াতে চলে যায়, ব্রেইনের বেজাল গ্যাংলিয়াতে চলে যায়, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলি কার্নিক টেরাস, এবং ইটস এ ভেরি সিভিয়ার কন্ডিশন ফর এ বাচ্চা, রাইট? সো এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আমরা তো কথা বললাম। এখন আসো যে কি আইসি ইমিউনাইজেশন বা ইমিউনাইজেশন বলতে আমরা কি বুঝি? যে ধরো একটা মা যখন সে আরএইচ নেগেটিভ, এখন তার মধ্যে একটা পজিটিভ বাচ্চা বড় হচ্ছে, এই কন্ডিশনটাতে ধরো কোনো কারণে এই বাচ্চাটা, ধরো ফার্স্ট টাইম যখন এই বাচ্চাটা আসে মায়ের পেটে, এই বাচ্চাটা যখন ডেলিভারি হবে, ডেলিভারির টাইমে বিভিন্ন কারণে দেখা যেতে পারে কিছু ব্লাড, যেটাকে আমরা বলি ফেটো ম্যাটারনাল হেমোরেজ, অর্থাৎ মায়ের মধ্যে যখন বাচ্চাটা আছে ডেলিভারি হওয়ার টাইমে, স্পেশালি থার্ড ট্রাইমাস্টারের দিকে, কিছু ব্লাড মানে ফেটাস থেকে মায়ের বডিতে চলে যেতে পারে। সো ফেটাস থেকে নর্মালি মায়ের বডিতে ব্লাড যাবে না, যাওয়ার কথা না, বাট যদি ফেটাস থেকে মায়ের বডিতে চলে যায়, এখন মায়ের বডিতে তো কোনো আরএইচ কোনো অ্যান্টিজেন নাই, যেমন ধরো ডি যে অ্যান্টিজেন, এটা অ্যাবসেন্ট, কোনো অ্যান্টিজেন নেই, অ্যান্টিবডিও নেই, আরএইচ যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি নাই। এই কন্ডিশনটাতে যখন এই পজিটিভ ধরো ডি অ্যান্টিজেনটা আসলো কার বডিতে? মায়ের বডিতে।
এখন ডি অ্যান্টিজেনটা আসলে এটা মায়ের বডির জন্য একটা ফরেন বডি, মা এটাকে চেনে না। সো মায়ে কি করবে, বডিতে এটার বিরুদ্ধে একটা মানে অ্যান্টিবডি তৈরি করার ট্রাই করবে, একটা মেমোরি তৈরি করবে, যাচ্ছে যে এই যে যেহেতু একটা অ্যান্টিজেন আছে, এটা বলতে আমি একটা অ্যান্টিবডি বডির ভিতরে তৈরি করি। তো এই যে অ্যান্টিডি একটা অ্যান্টিবডি মা তৈরি করতে চাচ্ছে, এটা হচ্ছে একটা আইজিএম টাইপের অ্যান্টিবডি। কারণ শুরুতে ইমিউন রেসপন্সে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা ইমিউনোগ্লোবুলিন এম, এটা আমরা জানি। তো এই ইমিউনোগ্লোবুলিন এমটা যখন সে তৈরি করলো, তখন এটা একটা মানে মেমোরি হয়ে থাকে, এবং পরবর্তীতে ফার্স্টের বাচ্চাতে তেমন কোনো প্রবলেম দেখা যায় যে হয় না। কারণ এই বাচ্চাটা যখন আইজিএম তৈরি হয়, এটা থেকে মনে রাখবা যে প্লাসেন্টা ক্রস করে বাচ্চাতে যাইয়া বাচ্চার ক্ষতি করা, বাচ্চার হেমোলাইসিস করে দেওয়া, এই অ্যান্টিবডিটা অ্যাকচুয়ালি এই অ্যান্টিবডিটা হচ্ছে আরবিসি কে, বাচ্চার যে আরবিসি আছে সেটার গায়ে লাগবে। যেহেতু এটা অ্যান্টি-ডি অ্যান্টিবডি, তাই বাচ্চা যেহেতু আরএস পজিটিভ, বাচ্চার আরবিসিতে ডি অ্যান্টিজেন আছে, সো এটাকে আইসে অ্যাটাক করবে এই অ্যান্টিবডিটা প্লাসেন্টা ক্রস করে। কিন্তু আইজিএমটা প্লাসেন্টা ক্রস করতে পারে না, আইজিএমটা আইজিজি অ্যান্টিবডিতে কনভার্ট হইতে হবে। বা আমরা বলি যে ফার্স্ট যে প্রেগনেন্সিতে এরকম যদি হয়, তাহলে কিন্তু আইজিজিতে কনভার্ট হইতে পারে না, আইজিএমই থেকে যায়, ফলে বাচ্চার তেমন কোনো প্রবলেম হবে না। কিন্তু মেমোরি তো রয়ে গেছে, নেক্সট টাইম যদি আবারও একটা আরএস নেগেটিভ মানে আর ওই মায়ের পেটেই আবার যদি একটা পজিটিভ বাচ্চা হয়, তাহলে সেটা কিন্তু সেক্ষেত্রে আর আইজিএম কিন্তু তখন হবে না, তখন আইজিজি হবে। এবং সেই আইজিজিটা কি করবে, প্লাসেন্টা ক্রস করে বাচ্চার মধ্যে যাবে, বাচ্চার আরবিসির যে ডি ছিল অ্যান্টিজেন ওইটাতে যায়, ওইটার বিরুদ্ধে কাজ করে, এবং পুরা বাচ্চার আরবিসি গুলোকে হেমোলাইসিস করে দিবে, এবং বাচ্চার আরবিসি গুলো ধ্বংস হয়ে যাবে। ফলে বাচ্চার আরবিসি যদি ধ্বংস হয়ে যায়, it will cause erythroblastosis fetalis. So this is a very dangerous condition that can lead to hydros fetalis, that can lead to severe anemia, that can lead to even death, intrauterine fetal death. পেটে থাকতেই মরে যেতে পারে, বাট বাঁচলেও বেশিক্ষণ বাঁচবে না, এরকম একটা কন্ডিশন হতে পারে। মাইল্ড কেসও থাকতে পারে, যাচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করছে, বাঁচছে। তো এই জন্য কিন্তু আমরা যে কাজটা করি, আমরা অ্যান্টি-ডি ইনজেকশন নামে একটা ইনজেকশন আছে, সেই ইনজেকশনটা আগেই দিয়ে দিই ইন্ট্রামাসকুলার, এই ইনজেকশনটা আমরা দিয়ে দিই। হ্যাঁ, সো এটা দিলে যেটা হয়, আমি তোমাকে একটু বলি, কনফিউজ করা যাবে না। যে দেখো মায়ের বডিতে কি গেছে, দেখো ফেটোমেটার্নাল হেমোরেজ হয়েছে, অর্থাৎ বাচ্চার বডি থেকে পজিটিভ একটা বাচ্চা, তার বডি থেকে ব্লাড নেগেটিভ মায়ের বডিতে গেছে। এখন নেগেটিভ যে মায়ের বডিতে ব্লাডটা গেল, এখন মার জন্য এটা ফরেন বডি, ওকে ফাইন। এখন মা নিজে যাতে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি না করতে পারে, তার আগেই মানে এটার বিরুদ্ধে যে আইজিএম অ্যান্টিবডি তৈরি করবে, পরবর্তীতে মেমোরি রেখে দিবে। সো এটা করার আগে আমি কি করলাম, আমি প্রিভেনশনের জন্য আমি আগে থেকেই অ্যান্টি-ডি একটা অ্যান্টিবডি বাহির থেকে দিয়ে দিলাম। এটা হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি করা অ্যান্টি-ডি, মানে এটা হচ্ছে গিয়ে মায়ের নিজস্ব বডিতে তৈরি করতে দেওয়া যাবে না। নিজস্ব বডিতে যদি মেমোরি রাইখা দেয়, সেটা মার জন্য বিশাল, মানে মা ওইটা কখনোই ভুলবে না, ওইটা রাইখে দিবে, ওইটা পরবর্তী প্রেগনেন্সির জন্য অনেক ডেঞ্জারাস হবে। বাট আমি যদি বাহির থেকে অ্যান্টি-ডিটা প্রিভেনশনের জন্য দিয়ে দিই, তাহলে এটা কিন্তু অত বেশি অ্যান্টিবডি না, অত বেশি ডেঞ্জারাস না। এটা শুধুমাত্র যতটুকু হেমোরেজ হয়েছে, ফিটোমেটার্নাল হেমোরেজ, বাচ্চা থেকে মায়ের বডিতে ব্লাড আসছে, ওইগুলোকেই শুধু ডিস্ট্রাক্ট করে দিবে। সো এই জন্য আমরা বাহির থেকে প্রিভেনশনের জন্য অ্যান্টি-ডি ইনজেকশন ইন্ট্রামাসকুলারলি কিন্তু দিয়ে দিই। ওকে ফাইন। সো এই যে কথাগুলো বললাম, যে এই যে তার মানে কি, একটা পজিটিভ বাচ্চা ক্যারি করা একটা নেগেটিভ মা, তার বডিতে যখন পজিটিভ ব্লাড যাচ্ছে, ফিটোমেটার্নাল হেমোরেজ হয়ে মায়ের বডিতে যখন ব্লাডটা যাচ্ছে, তখন মায়ের বডিতে কি হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে তার বিরুদ্ধে। সো এইগুলোই অ্যাকচুয়ালি অ্যালো ইমিউনাইজেশন, বাইসো ইমিউনাইজেশনের টার্ম, এটা আমরা দেখবো এক এক করে। সো আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো যদি আমরা বুঝি, তাহলে কিন্তু আমরা আরএইচ নেগেটিভ প্রেগনেন্সি রিলেটেড বেসিক যাক সেগুলো বুঝে গেছি। এখন আমরা জানি যে মানে আরএইচ অ্যান্টিজেনগুলো থাকে মেইনলি এরা আরবিসি সারফেসেই থাকবে, এবং এদের বিভিন্ন টাইপ থাকে, এবং ক্যাপিটাল, ছোট, স্মল ডিও থাকতে পারে, 6টা অ্যান্টিজেন আমরা বলি। এবং এটা যদি পজিটিভ হয়, অ্যান্টিজেনগুলো যদি আরবিসি সারফেসে থাকে, আনসার হচ্ছে যে এইগুলো অ্যাকচুয়ালি ক্রোমোজোম 1, আমাদের যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের 1 এর শর্ট আর্মে মেইনলি অ্যাকচুয়ালি এদের জন্য জিন, এগুলো তৈরির যে জিন সেগুলো থাকে। আচ্ছা, এখন নর্মালি জেস্টেশন বা মায়ের পেটে থাকা অবস্থায় 38তম দিনে মেইনলি এই আরএইচ অ্যান্টিজেনগুলো তৈরি হয়। আর এই আরএইচ অ্যান্টিজেনগুলো যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলি আরএইচ পজিটিভ। আচ্ছা, এখন দেখো একটা মা আরএইচ নেগেটিভ যে মা এবং তার আরএইচ পজিটিভ ফিটাস, তাহলে আরএইচ নেগেটিভ প্রেগনেন্সি আমরা এটাকে বলতেছি, এবং এটা হাই রিস্ক প্রেগনেন্সি। কিন্তু কেন হাই রিস্ক প্রেগনেন্সি সেটা আমরা বললাম যে অবশ্যই। এবং এক্ষেত্রে আমার ফাদারেরও টেস্ট করতে হবে, ফাদার যদি আরএইচ পজিটিভ হয়, তাহলে আবার ঝামেলা, কারণ তাহলে 50% চান্স যে বাচ্চা, যদি ফাদার আরএইচ পজিটিভ হয়, তাহলে 50% চান্স যে বাচ্চা আরএইচ পজিটিভ হইতে পারে। আর যদি বাবাও আরএইচ নেগেটিভ হয়, মাও আরএইচ নেগেটিভ, বাবাও আরএইচ নেগেটিভ, তাহলে বাচ্চা শিওর যে আরএইচ নেগেটিভই হবে, বিষয়টা এমন আর কি। সো এটা কোনো হাই রিস্ক প্রেগনেন্সি না, সেই জন্য বাবারটাও দেখা কিন্তু ইম্পর্টেন্ট। সো এই জন্য আমাকে যদি বলা হয় যে ফার্স্টে আমি পাইলাম একটা মা আরএইচ নেগেটিভ,
বাচ্চা আরএস পজিটিভ, তাহলে না সরি বাচ্চা আরএস পজিটিভ কিনা সেটা তো আমি এখনো জানি না, ঠিক আছে। আমি একটা মা ধরো আসলো আমার কাছে, আমি পাইলাম যে বাচ্চা সরি মা আরএস নেগেটিভ, এখন বাচ্চা কি সেটা আমি জানি না, এখন আমি বাবার ব্লাড গ্রুপিং দেবো, যদি দেখি বাবাও নেগেটিভ তাহলে শিওর বাচ্চাতে কোনো ঝামেলা হবে না, কারণ বাচ্চাও নেগেটিভই হবে তাহলে। বাট যদি বাবা পজিটিভ হয়, মাও পজিটিভ বাবাও পজিটিভ, তার মানে বাচ্চার 50% চান্স আছে যে বাচ্চা আরএস পজিটিভ হইতে পারে। সো ওই ক্ষেত্রে আমি আরএস পজিটিভ হবে ওইভাবেই প্রিভেন্টিভ মেজার নিয়ে হচ্ছে সাধারণত বলা হয় যে প্রেগনেন্সির 28 উইকস অফ প্রেগনেন্সি ওই টাইমে হচ্ছে আমরা একটা অ্যান্টিডি ইনজেকশন দিয়ে দিই, অ্যান্টিডি ইনজেকশন কিন্তু দিয়ে দিই, সো দ্যাট এটা একটা প্রিভেন্টিভ মেজার হিসেবে কাজ করে। আচ্ছা, এবং এখন আসো যে তাহলে আমরা এবিও তারপর আরএস টাইপিং এগুলো কিন্তু আমরা ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট বা বুকিং ভিজিটে করে নেই। যদি আরএস নেগেটিভ পাই তাহলে হাজবেন্ডেরও চেক করতে হবে। তো ফার্স্ট প্রেগনেন্সিতে যেতে হয় যে ফিটাল সার্কুলেশনে আরএস পজিটিভ তো আছে, মানে ফিটাসটা আরএস পজিটিভ, এবং ফিটাস থেকে যদি মাথা চলে যায় ফিটোমেটার্নাল হেমোরেজ যাকে আমরা বলতেছি। ফিটোমেটার্নাল হেমোরেজ কিভাবে হইতে পারে, যদি মানে ব্লিডিং এর কারণে বা ইনভেসিভ প্রসিজার করা হয়েছে বা কোনো ভার্সন করা হয়েছে, সো এই সকল টাইমে কি হইতে পারে, মিক্সিং অফ ব্লাড হয়ে যেতে পারে। সো এই মিক্সিং অফ ব্লাড যদি হয় তাহলে আমরা বলি যে মিক্সিং অফ ব্লাড হইলে কি হবে, যে ম্যাটার্নাল সার্কুলেশন তো আরএস নেগেটিভ ছিল, এখন আরএস অ্যান্টিজেন যদি মায়ের বডিতে চলে যায়, কারণ যেহেতু ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়েছে বাচ্চার আরএস পজিটিভ অ্যান্টিজেনগুলো মায়ের বডিতে চলে যাচ্ছে ব্লাডের মাধ্যমে, এবং এর ফলে ম্যাটার্নাল ইমিউন সিস্টেম কি করবে, ওটার বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন করবে, মেইনলি আইজিএমটা ফর্মেশন করে ইনিশিয়ালি, এবং বাট এটা প্লাসেন্টা ক্রস করতে পারে না, এবং ডেলিভারির পরে এরা হচ্ছে আইজিজি তৈরি করতে পারে। বাট আইজিজি তৈরি করার আগেই আমরা কি করে দিই, আমরা ডেলিভারির পরপরই দেখা যায় একটা মানে অ্যান্টিডি ইনজেকশন দিয়ে দিতে পারি, ঠিক আছে। সো এটা আমরা দিয়ে দিতে পারি যাতে নেক্সট প্রেগনেন্সিগুলোতে প্রবলেম না করে, আসলে ফার্স্ট প্রেগনেন্সিতে প্রবলেম হয় না। আর সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে যেটা হয় যে ধর আরএস পজিটিভ একটা বাচ্চা মায়ের পেটে আছে এবং ফিটোম্যাটার্নাল হেমোরেজ আবারও হইলো, এবং সেটা ম্যাটার্নাল ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে মেইনলি আইজিজি অ্যান্টিবডিটা খুব কুইকলি ফর্মেশন করে ফেলতে পারে, এবং এর ফলে যেহেতু প্রিভিয়াস আগে একটা এক্সপোজার ছিল, মেমোরি আছে, এবং এর ফলে আইজিজিটা তো প্লাসেন্টা ক্রস করতে পারবে, এবং এরা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে তৈরি হবে এবং ফিটাসে হেমোলাইসিস করে ফেলবে। আর ফিটাসে যদি হেমোলাইসিস করে ফেলে ফিটাসের আরবিসিকে ডিস্ট্রাক্ট করে দিবে, এবং ফিটাসে হচ্ছে মর্বিডিটি রিস্ক বেড়ে যাবে। ফিটাল হেমোলাইসিস যদি হয় তাহলে ফিটাসে অ্যানিমিয়া হইতে পারে, জন্ডিস হইতে পারে, কারণ যদি আরবিসি ভাঙে সেখানে বিলিরুবিন হবে তৈরি হবে, অনেক জন্ডিস হবে, হেপাটোস্প্লিনোমেগালি হবে, তারপরে বোন ম্যারো হাইপারপ্লাসিয়া হইতে পারে, এবং প্লাসেন্টোমেগালিও কিন্তু হয়, কারণ ফিটাসে মনে রাখবা যে অ্যাকচুয়ালি যেহেতু ফিটাসে হেমোলাইসিস হচ্ছে, এখানে হেমোলাইসিসের ফলে আরবিসি গুলার ধ্বংস হচ্ছে, হিমোগ্লোবিন ধ্বংস হচ্ছে, সো ফিটাসের অক্সিজেন সাপ্লাই হ্যাম্পার হচ্ছে। সো ফিটাসকে বেশি অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য প্লাসেন্টাটা গ্রো করে, প্লাসেন্টাটা বড় হয়ে যায়, সো প্লাসেন্টোমেগালি কিন্তু এখানে হয়। এবং প্লাসেন্টোমেগালি হওয়ার কারণে যেটা হয় যে দেখো প্লাসেন্টাল টিস্যু বেশি আছে, প্লাসেন্টাটা বড় আছে, তার মানে কি পিআইএইচ প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বা প্রি অ্যাক্লামশিয়া এই মহিলাদের অর্থাৎ এই প্রেগনেন্ট মাদের কিন্তু প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন যেমন প্রি অ্যাক্লামশিয়া হওয়ার চান্স কিন্তু থেকে যায়, কারণ প্লাসেন্টা যেখানে বড় হয় ওখানে প্লাসেন্টাল টিস্যু বেশি। আর আমরা জানি যে পিআইএইচ হওয়ার জন্য বা প্রি অ্যাক্লামশিয়া হওয়ার জন্য মেইন যে কালপ্রিট সেটা হচ্ছে প্লাসেন্টাটা রিমুভ করে দিলে আমাদের মানে পিআইএইচ সেরে যাবে, এরকম একটা বিষয় আর কি। আচ্ছা যাই হোক, তো যদি অ্যানিমিয়া হয় তাহলে অ্যানিমিক হার্ট ফেলিওর হতে পারে, তারপরে হাইড্রোস ফিটালিস হতে পারে, এবং হাইড্রোস ফিটালিস মেনলি আমরা ইউএসজি দিয়ে ডায়াগনোসিস করি। আমরা হাইড্রোস ফিটালিস মানে মনে রাখবো বাচ্চাটা একেবারে ফুলে গেছে, হ্যাঁ বাচ্চাটা ফুলে যায়, এবং কিভাবে ফুলে যায়, বাচ্চার পানি জমে বিভিন্ন জায়গায় পোটেনশিয়াল ক্যাভিটিগুলোতে, প্লুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন থেকে শুরু করে স্কাল্পে ইডিমা হয়, স্কাল্প, এবং ইউএসজিতে ফার্স্টে আমরা যে সাইনটা পাই যে স্কাল্প ইডিমা। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে হেপাটোস্প্লেনোমেগালি, বোন ম্যারো হাইপারপ্লাসিয়া হতে পারে, এবং এটার ফলে মানে যেহেতু হেপাটোস্প্লেনোমেগালি হচ্ছে এটা কেন হচ্ছে, কারণ যেহেতু ইরিথ্রোসাইট কমে যাচ্ছে, হেমোলাইসিস হচ্ছে অনেক বেশি, ফলে এই বোন ম্যারোগুলা বাড়বে, হেপাটোস্প্লেনোমেগালি হবে, কারণ বাচ্চার এই যে আরবিসি গুলো তৈরি হয় এটা আমরা জানি লিভার, স্প্লিন এই সকল জায়গা থেকে তৈরি হয় বাচ্চাকালে ইন্টিউটারাইন লাইফে, বোন ম্যারো থেকেও কিছুটা তৈরি হয়। তো এইগুলা বেশি বড় হবে, কারণ যাতে করে বেশি তৈরি করতে পারে ইরিথ্রোসাইট, যেহেতু ইরিথ্রোসাইট কমে যাচ্ছে অনেক হিমোলাইসিসকে কম্পেনসেট করতে, এবং এর ফলে ইরিথ্রোসাইট বেশি তৈরি হবে, বাট সেগুলো আলটিমেটলি কিন্তু ম্যাচিউর হইতে পারতেছে না, ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস আমরা বলতেছি। এবং ম্যাটার্নাল কমপ্লিকেশন কি হইতে, একটা তো পিআইএইচ হইতে পারে কারণ যেহেতু প্লাসেন্টোমেগালি হচ্ছে, আর আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে মায়ের বডিও ফুলে যায়। এই জিনিসটা একটু মনে রাখবা যে প্লাসেন্টোমেগালির কারণে আলটিমেটলি পলিহাইড্রামনিয়াসও হয়, মায়ের পেট বেশি ফুলে যাবে, কারণ যেহেতু পলিহাইড্রামনিয়াস এখানে হচ্ছে। কেন পলিহাইড্রামনিয়াস হচ্ছে, এখানে দেখা যায় যে বেশি ট্রানজুরেশন হয়, হ্যাঁ বেশি ট্রানজুরেশন হয়, এবং মায়ের বডি থেকে মানে আলটিমেটলি বেশি ফ্লুইড হচ্ছে গিয়ে কই যাইতে পারে, মানে বেশি ট্রানজুরেশন হয়ে ফ্লুইডটা অ্যামনিওটিক ক্যাভিটিতে, এবং অ্যামনিওটিক ক্যাভিটিতে বেশি ফ্লুইড থাকে এবং পলিহাইড্রামনিয়াস হয়। আচ্ছা এখন আসো যে ইন্ডিকেশন এর বিষয়টা যদি আমরা বলি, যে আমরা কার্ডিওটোকোগ্রাফি বা নন স্ট্রেস টেস্ট এইগুলা যদি আমরা করি, যে ধরো ফিটাল অ্যানিমিয়া আছে,
ফিটাল অ্যানিমিয়া বোঝার জন্য আমরা কিভাবে বুঝতে পারি ফিটাসের যে অ্যানিমিয়া আছে সেটা বোঝার জন্য আমরা সিটিজি বা কার্ডিওটোকোগ্রাফি যে টেস্টটা আছে ওইটাতে আমরা এরকম একটা সাইনোসয়েডাল প্যাটার্ন পাই, সাইনোসয়েডাল একটা প্যাটার্ন পাই, ওয়েভি একটা প্যাটার্ন। সো এই প্যাটার্নটা যদি আমি পাই, আমি ধরে নিই যে ফিটাসের অ্যানিমিয়া আছে। তারপরে আমরা মিডল সেরেব্রাল আর্টারি ডপলার করতে পারি, এবং মিডল সেরেব্রাল আর্টারি ডপলার করে আমরা হচ্ছে গিয়ে সেখানেও অ্যানিমিয়ার সাইন পাইতে পারি, পিক সিস্টোলিক ভেলোসিটি বেশি পাওয়া যায়, এরকম একটা বিষয় আছে আর কি। আচ্ছা, এখন আসো যে এই যে RH আইসোইমিউনাইজেশন যেটা এই প্রেগনেন্সিতে হচ্ছে অনেক বেশি ফিটাল অ্যানিমিয়া থাকতে পারে। তারপরে আরো ভাসা প্রিভিয়া টুইন টু টুইন ট্রান্সমিশন সিনড্রোম, এই জায়গায় কিন্তু অ্যানিমিয়া থাকে। অ্যান্টিডি যে বিষয়টা আমরা বলছি যে এটা আরএস অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি, এবং এটা ম্যাটার্নাল ব্লাডে যদি আমরা দেই তাহলে কি হবে, এরা ম্যাটার্নাল ব্লাডে নেগেটিভ একটা মা, ওই নেগেটিভ মার বডিতে পজিটিভ ব্লাড যেহেতু আসছে, ফলে আরএস অ্যান্টিজেনটা আসছে, সো ওইটাকে আমার ধ্বংস করতে হবে, সো ওইটাকে অ্যান্টিডিটা ধ্বংস করতে পারবে, মানে নিউট্রালাইজ করতে পারবে। এবং এর ফলে যেটা হয় যে মায়ের ইমিউন সিস্টেম স্টিমুলেটেড হবে না, মা নিজের বডিতে যে অ্যান্টিবডি তৈরি হবে নিজের বডিতেই, সেই জিনিসটা হবে না। এবং এটা ইম্পর্টেন্ট, ফলে এক্সেসিভ অ্যান্টিবডি কিন্তু ফরমেশন হবে না, যা আমি জাস্ট বাইরে থেকে একটু ইনজেকশন আকারে দিছি, ইনজেকশন আকারে হয়তো আমরা ফর এক্সাম্পল আমাদের দেশে দেখা যায় যে ধরো 50 মাইক্রোগ্রাম দেওয়া হলো, 50 মাইক্রোগ্রাম ফর এক্সাম্পল আমাদের দেশে 50 মাইক্রোগ্রামের ইউজটা আছে, সো এটা দেওয়া হলো, তো এটা দিল শেষ আমি, ফলে এটা কিন্তু ওই জিনিসটাকে দমাই রাখতে পারতেছে ফেটোমেটার্নাল হেমোরেজটাকে। তবে এখানে ইম্পর্টেন্ট যে এটা কিন্তু শুধুমাত্র আরএইচ নেগেটিভ আনসেন্সিটাইজ যে প্রেগনেন্সি। আনসেন্সিটাইজ বলতে কি বোঝায়? আনসেন্সিটাইজ বলতে বোঝায় আমরা ধরো একটা প্রেগনেন্ট মা, ওই মার হচ্ছে ইনডাইরেক্ট কুম টেস্ট করলাম, তো কুম টেস্ট এটা আমরা মাইক্রোবায়োলজিতে পড়ে আসছি, তো ইনডাইরেক্ট কুম টেস্ট যেটা এটা মাতে করা হয়, আর ডাইরেক্ট কুম টেস্ট হচ্ছে বাচ্চাতে করা হয়। ডাইরেক্ট কুম টেস্ট নিয়ে আমরা পরে কথা বলবো, বাট ইনডাইরেক্ট কুম টেস্ট মানে হচ্ছে মায়ের ব্লাড নিয়ে আমি হচ্ছে একটা টেস্ট করি, কুম টেস্ট, এবং এটার মাধ্যমে আমি বুঝি মাকে সেন্সিটাইজ নাকি আনসেন্সিটাইজ। যদি কুম টেস্টটা নেগেটিভ হয় তার মানে ঠিক আছে যে মার বডিতে এখনো মানে এই যে মার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, এবং মার বডিতে অ্যান্টিবডি তৈরি আছে, এখন ফিটাসের মধ্যে আইজিজি অ্যান্টিবডিটা ক্রস করে ফিটাসের হেমোলাইসিস করে ফেলবে, এটা মানে হচ্ছে মা সেন্সিটাইজড। বাট ইনডাইরেক্ট কুম টেস্ট তাহলে পজিটিভ হবে, ঠিক আছে? সো আমরা ইনডাইরেক্ট কুম টেস্ট এই কারণে করবো, যদি পজিটিভ হয় তার মানে তো আমার আর অ্যান্টিডি দিয়ে লাভ নাই, মার বডিতে যাওয়া হয়ে গেছে, রাইট? তখন অন্য অপশনের কথা আমার ভাবতে হবে। বাট ইনডাইরেক্ট কুম টেস্ট যদি নেগেটিভ হয় তাইলে মানে হচ্ছে আচ্ছা, তার মানে হচ্ছে আমি অ্যান্টিডি দিতে পারি, কারণ মার বডিতে নিজস্ব অ্যান্টিবডি এখন তৈরি হয়নি, ফলে আমি আগে থেকে অ্যান্টিডিটা দিয়ে জমাই রাখবো। যদি হচ্ছে ধরো 300 ml ব্লাড বাচ্চা থেকে মায়ের মধ্যে গেল, কিভাবে হইতে পারে আমরা কয়েকটা উদাহরণ বলছি, যেমন ব্লিডিং এ, মানে যে কোনো ভাবে বাচ্চার ব্লাডের সাথে মায়ের ব্লাড মিক্সিং হয়েছে। নর্মালি তো মিক্সিং হয় না, বাট হইতে পারে বিভিন্ন কন্ডিশনে, ঠিক আছে? ইভেন সিজারিয়ান সেকশন করার টাইমে ঠিকঠাক মেজার না নেওয়া হইলে, ইভেন ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা করতে গেলে, ঠিক আছে, এরকম বিভিন্ন কারণে হইতে পারে। আচ্ছা, এখন তো 30 ml ফিটোমেটার্নাল হেমোরেজ হইল, এর মধ্যে সাধারণত 30 ml ফিটোমেটার্নাল হেমোরেজ মানে হচ্ছে যে 15 ml ফিটাল আরবিসি তার মধ্যে আছে। সো এরকম একটা কন্ডিশন বাচ্চার ব্লাড থেকে যদি মায়ের ব্লাডে যায়, তাহলে সেক্ষেত্রে আমার এটাকে নিউট্রালাইজ করতে হলে 1 ভাইল, আমরা বলি যে 1 ভাইল অ্যান্টিডি লাগবে, এবং মোটামুটি আমরা বলি 300 মাইক্রোগ্রাম হইলে ভালো, কিন্তু আমাদের দেশে দেখা যায় 50 মাইক্রোগ্রাম আছে, এবং এটা মোটামুটি এক্সপেন্সিভ কিন্তু, এবং ঠিক আছে, এটা গেল, এটা হচ্ছে গেল, এবং এটা হচ্ছে ফলে হেমোলাইসিস কিন্তু করতে পারবে না প্লাসেন্টা ক্রস করে, আমরা আগে থেকে যেহেতু প্রিভেন্টিভ মেজারটা নিয়ে রাখছি। ইনডাইরেক্ট কুম টেস্টটা আমরা কিন্তু কি করতে পারি, যে আমরা ফার্স্ট অ্যানিনাল ভিজিটে করতে পারি, আবার এটা 28 উইকস আবার রিভিউ করতে পারি, হ্যাঁ, এটা করতে পারি। আর হচ্ছে ম্যাটার্নাল ব্লাড এক্ষেত্রে আমরা স্যাম্পল হিসেবে নেই, এটা দ্বারা আমরা দেখি যে মা কি সেন্সিটিভ কিনা। যদি ইনডাইরেক্ট মানে কুম টেস্ট যেটা ইনডাইরেক্ট কুম টেস্ট, এটা যদি নেগেটিভ হয় তাহলে মা হচ্ছে আনসেন্সিটাইজড, মানে মা হচ্ছে অ্যান্টিপার্টাম প্রোফাইলেক্সিস হিসেবে আমি 300 মাইক্রোগ্রাম অ্যান্টিডি দিয়ে দিতে পারি আর কি, ঠিক আছে, 28 উইক্সের ওই টাইমগুলোতে। এটা গেল। এরপর হচ্ছে যদি সেন্সিটাইজড হয় তাহলে আমার কোনো অ্যান্টিডি দিয়ে লাভ নেই। আনসেন্সিটাইজ মাকে আমি অ্যান্টিডি দিতে পারবো, এবং ডেলিভারি এই মায়ের দেখা যায় 39 থেকে 40 উইক্স আমি করে দিতে পারবো, ভ্যাজানাল ডেলিভারি করবো। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা, আর্লি কট ক্লাম্পিং আমরা কিন্তু করি। এই আর্লি কট ক্লাম্পিং কথাটা মনে রাখো, এটা পরীক্ষায় ধরবে যে আর্লি কট ক্লাম্পিং মানে আমরা যখন আম্বিলিকাল কর্ডটা আছে ওটা একটু আর্লি আমরা ক্লাম্প করে দিব, মানে আটকে দিব একেবারে, যাতে ব্লাড সার্কুলেশন না হইতে পারে ওটা দিয়ে, যাতে হচ্ছে ডেলিভারির টাইমে ব্লাড চলাচল করে যাতে বাচ্চা থেকে মায়ের মধ্যে বা এরকম ট্রান্সফার না হইতে পারে, এবং আর্লি আমরা কর্ডটাকে খুবই মানে টাই করে দিব কাটার আগে, যাতে করে ব্লাডের কোনো আদান প্রদান না হয়। আর পোস্ট ডেলিভারি যে কাজটা করতে হবে, ডেলিভারির সাথে সাথে আমরা আরএস পজিটিভ যে নিউবর্ন সেটা আমরা একটা ডাইরেক্ট কুমটোজ করার ট্রাই করবো, কারণ মানে আম্বিলিকাল কর্ড যে বাচ্চার ওইখান থেকে বা আমরা বাচ্চার বডির ওই জায়গাটা থেকে আমরা কি করতে পারি, ব্লাড কালেকশন করে ওইখান থেকে আমরা ডাইরেক্ট কুম টেস্টটা করবো, মানে বাচ্চার এক্ষেত্রে কিন্তু আমি বাচ্চার স্যাম্পল নেক টেস্ট করি ডাইরেক্ট কুম টেস্ট, এবং যদি এটা নেগেটিভ হয় মানে কোনো ঝামেলা নাই, তো এক্ষেত্রে আমি মাতে হচ্ছে গিয়ে
300 মাইক্রোগ্রাম অ্যান্টিডি দিয়ে দিলাম। হ্যাঁ, তো একটা জিনিস লক্ষ্য করো যে আমি কিন্তু ডেলিভারির আগে প্রোফাইলেকটিক হিসেবে দিব, কি দিব মানে ধরো 28 উইক্সে আমি কি করলাম, অ্যান্টিডি দিলাম, এটাকে দিলাম একবার, ওটা প্রোফাইলেকটিক ছিল, বাট এটা যে সারা জীবন থেকে যাবে এরকম কিন্তু না, দেখা যায় 12 উইক্স পর এটার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। সো আমি কি করবো, ডেলিভারির বলা হয় যে 72 ঘন্টার মধ্যে, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, ডেলিভারির সাথে সাথে দিয়ে দিতে পারলে ভালো। যে বাচ্চার আমি কুম টেস্ট করে দেখলাম যে বাচ্চার নেগেটিভ, তার মানে ঠিক আছে, ওকে ফাইন, আমি মাতে হচ্ছে এখন দিয়ে দিব, মাতে হচ্ছে আমি কি দিব, অ্যান্টিডি আবার দিব, অ্যান্টিডি ইনজেকশনটা দিয়ে দিব, এবং সেটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে দিতেই হবে, বা যত তাড়াতাড়ি দেওয়া পসিবল, 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে দিতে পারলে তারও ভালো, ডেলিভারি পরে সাথে সাথে দিতে পারলেই ভালো। বাট যদি 72 ঘন্টার মধ্যে না দেওয়া যায়, বলা হয় যে 28 দিনের মধ্যে পর্যন্ত দেওয়া যাইতে পারে, ঠিক আছে, বাট এরপরে আর এক্সিড করা যাবে না। বাট যদি আরএস নেগেটিভ নিউবর্ন হয় তাহলে তো আর মানে পোস্টপার্টাম প্রোফাইলেক্সিসের দরকার নাই, কারণ আরএস নেগেটিভ এটা রিস্ক প্রেগনেন্সি না, হাই রিস্ক প্রেগনেন্সি না। সো পোস্টপার্টাম প্রোফাইলেক্সিসে হচ্ছে আমরা দেখলাম যে যদি আরএস নেগেটিভ, আরএস পজিটিভ নিউবর্ন হয় এবং ডাইরেক্ট কুম টেস্ট হচ্ছে নেগেটিভ, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে পোস্টপার্টাম প্রোফাইলেক্সিস হিসেবে অ্যান্টিডি দিতে পারি 72 ঘন্টার মধ্যে। যদি না পারি, ফর শিওর উই উইল ট্রাই উইদিন 28 ডেজ। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা দেখো, এরকমও বলা হয় যে ধরো একটা মা স্টেরিলাইজেশন করে ফেলবে, হ্যাঁ, টিউবাল লাইগেশন করে ফেলবে, বাচ্চা নিবে না, বাট স্টিল তার নেক্সট পরে যদি সে আবার মুড সুইং করে, পরবর্তী আবার রিক্যানালাইজেশন করলো, তো সেক্ষেত্রে কিন্তু বলা হয় যে তারপর আমার অ্যান্টিডি দিয়ে দেওয়া উচিত, যে যদি সে স্টেরিলাইজেশনও করে, যার বাচ্চা নিবে না, তারপর অ্যান্টিডি দিয়ে দেওয়া উচিত আসলে। আচ্ছা, তো আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, যে ধরো অ্যান্টিবডি টাইটার নামে একটা বিষয় আছে, যে আমরা অ্যান্টিবডি টাইটার টেস্ট করতে পারি, যে একটা সেন্সিটাইজড প্রেগনেন্সি, ধরো আমরা ইনডাইরেক্ট কুম টেস্ট মার করলাম, ধরো 28 উইক্সে করলাম, 28 উইক্সে করে দেখলাম মানে কুম টেস্ট, ইনডাইরেক্ট কুম টেস্ট পজিটিভ। তার মানে কি, ইনডাইরেক্ট কুম টেস্ট পজিটিভ মানে কি, মানে মার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়েছে, অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, এবং সেই অ্যান্টিবডিটা বাচ্চা যে ভিতরে আছে, বড় হচ্ছে, সেই বাচ্চাটার ভিতরে এটা চলে যাইতে পারে প্লাসেন্টা ক্রস করে, এবং বাচ্চাতে প্রচুর হিমোলাইসিস করে দিতে পারে, বাচ্চার ডেথ ঘটাই দিতে পারে। সো এখন আমার দেখতে হবে যে আমি তো বুঝলাম যে মার বডিতে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডিতে মার বডিতে তৈরি হয়েছে, কিন্তু এই অ্যান্টিবডিটার পরিমাণটা কেমন, অ্যান্টিবডি অনেক বেশি যেটা বাচ্চাকে হিমোলাইসিস করে দিতে পারবে, নাকি কম, এই জিনিসটা দেখাকে বলি আমরা অ্যান্টিবডি টাইটার। সো এটা আমরা চেক করবো। সো যদি এমন হয় যে এটার ডাইলিউশন, আমরা যদি চিন্তা করি যে 1:16, ঠিক আছে, আমরা মায়ের ব্লাডকে সিরিয়ালি ডাইলিউটেড করে মিলিয়ে অ্যান্টিবডি টাইটার দেখতে পারি। যদি এটা জাস্ট মনে রাখো, যদি এটা 1:16 এর থেকে বেশি হয়, তাহলে সেটা সিগনিফিক্যান্ট, মানে এটা অনেক অ্যান্টিবডি, যেটা বাচ্চার জন্য অনেক ক্ষতিকর হবে, ঠিক আছে, এটা আর কি বলা হয়। আর নর্মালি 1:16 এর থেকে যদি কম থাকে, যেমন ধরো 1:4 থাকলো, 1:8 থাকলো, মানে এত ডাইলিউশন করলো আমি তার মধ্যে অ্যান্টিবডি পাইছি, মানে ধরো 1:4 ডাইলিউশন যদি আমি করলাম ম্যাটারনাল ব্লাডকে, তাহলে আমি এর মধ্যেও অ্যান্টিবডিটা পাইছি, এটা মানে ঠিক আছে, সমস্যা নেই। বাট যদি এমন হয় যে 1:32 করলাম, এই এত ডাইলিউশন করার পরে আমি অ্যান্টিবডি পাইছি, তার মানে অনেক অ্যান্টিবডি আছে, এটা ডেঞ্জারাস। ইভেন 1:16 এত ডাইলিউশন করার পরে আমি যদি অ্যান্টিবডি পাই, সেটাও ডেঞ্জারাস, বাট এর থেকে কম পাইলে সমস্যা নেই, এটা ইম্পর্টেন্ট। সো এটার ফলে এটা সিগনিফিক্যান্ট, এটাকে আমরা ক্রিটিক্যাল অ্যান্টিবডি টাইটার বলি। এবং এটার পরে আমরা কি করব, ফিটাসের অ্যানিমিয়াটা চেক করবো, কারণ এটা যদি থাকে তার মানে ফিটাল হেমোলাইসিস হওয়ার অনেক চান্স থাকবে, অনেক রিস্ক থাকবে। আর যদি কমও থাকে, আমরা তারপরে কি করবো, যেহেতু আমি ইনডাইরেক্ট কুম টেস্ট পজিটিভ পাই গেছি, তার মানে মার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়েছে, ফলে আমি টাইটারটা প্রতি 4 সপ্তাহ পর করবো, এবং ফিটাল মনিটরিং 32 উইক্সে অবশ্যই করতে হবে, এবং ডেলিভারি একটু আগে করা যেতে পারে, 37 থেকে 38 উইক্সে এবার ডেলিভারি করে দিতে হবে। এখন ফিটাল অ্যানিমিয়া যদি হয়, সেটা আমরা জানি যে অ্যানিমিয়া দেখার জন্য মিডিয়াল সেরেব্রাল আর্টারি ডপলার আমরা করতে পারি, এই জিনিসগুলো তো আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কর্ডোসেন্টেসিস নামে একটা টার্ম আছে, এটা আমি একটু বলি। কর্ডোসেন্টেসিস মানে হচ্ছে আম্বিলিকাল কর্ড থেকে ব্লাড নিচ্ছি আমি। সো এটা নিয়ে হচ্ছে আমি কি করি, ফিটাল অ্যানিমিয়া চেক করতে পারি। ফিটাল অ্যানিমিয়াটা এক্ষেত্রে চেক করা যায় হেমাটোক্রিট, তারপরে হিমোগ্লোবিন দেখে ফিটাসে ওই কর্ডোসেন্টেসিস করেছে। কর্ডোসেন্টেসিস টার্মটা মনে রাখো, এটা মানে হচ্ছে আম্বিলিকাল কর্ড থেকে ব্লাড আমি কালেক্ট করছি। আচ্ছা, ঠিক আছে। যদি সিভিয়ার অ্যানিমিয়া থাকে, সেক্ষেত্রে 35 উইক্সের বেশি হইলে আমরা ডেলিভারি করে দিব, আর যদি 35 উইক্সের কম হয়, তাহলে আমরা ইনটিউটেন্ট ব্লাড ট্রান্সফিউশন করতে পারি। ইনটিউটেন্ট ব্লাড ট্রান্সফিউশন এটা হচ্ছে ডেভেলপ কান্ট্রিগুলোতে করা হয়, যে ইনটিউটেন্ট অবস্থায় ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছে। সো এটা একটা বিষয়, বাট আমাদের দেশে ওরকম তো করা যায় না। মাইল্ড অ্যানিমিয়া থাকলে আমরা 37 থেকে 38 উইক্সে ডেলিভারি করে দিই। আচ্ছা, এটা গেল। এবং আমরা বলি ইন্টারপার্টাম ম্যানেজমেন্টে আমরা বলি যে অবশ্যই ইজিলি ভ্যাজিনাল ডেলিভারি করা হয়, এবং ভ্যাজিনাল ডেলিভারি করা হয়, এবং আমরা আর্লি কট ক্লাম্পিং, আমরা জাস্ট মনে রাখবো যে আর্লি কট ক্লাম্পিং এর কথাটা মাথায় রাখবো, যদি হচ্ছে আনসেন্সিটাইজ মাদার হয়। বাট মাদার সেন্সিটাইজ, ইনডাইরেক্ট কন্টেস্ট পজিটিভ, মার বডিতে অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, ঠিক আছে। আগে তো মানে আনসেন্সিটাইজ মাদারে যেটা হয়েছিল, যে অ্যান্টিবডি মার বডিতে তৈরি হয়নি,
বাট হইতে পারে এই চিন্তা করে আমরা হচ্ছে আগে থেকে অ্যান্টিবডিটা দিছি প্রোফাইলেক্টিক হিসেবে। বাট এক্ষেত্রে তার প্রোফাইলেক্টিক অ্যান্টি ডি দিতে পারবো না, এক্ষেত্রে অলরেডি সেন্সিটাইজ মারপরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, এখানে আর্লি কট ক্লাম্পিং করেও লাভ নেই, ঠিক আছে। এখানে একটু ডিলেট কট ক্লাম্পিং হলেও সমস্যা নেই, মানে কটটা ক্লাম্প করলেও সমস্যা। বাট স্টিল যদি বলা হয় আরএস নেগেটিভ প্রেগনেন্সিতে আমি আর্লি কট ক্লাম্পিং করবো, এই কথাটা জাস্ট একটু মাথায় রাখবো, হ্যাঁ। এবং ভ্যাজিনাল ডেলিভারি করা হয়। আচ্ছা, সো এখন আসো যে আমরা ফেটোম্যাটার্নাল হেমোরেজের কথা যদি বলি, নর্মাল ফেটোম্যাটার্নাল হেমোরেজ হচ্ছে 4 ml এর কম। 4 ml এর যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি এটা নর্মাল, ওকে ফাইন। বাট আমরা যদি দেখি যে 30 ml পর্যন্ত হয় ফেটোম্যাটার্নাল হেমোরেজ, তাহলে অ্যান্টিডি ইনজেকশন 300 মাইক্রোগ্রাম দিলেই কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে। আর যদি এমন হয় ফিটোম্যাটার্নাল হেমোরেজ ধরো 30 ml এর বেশি হয়েছে এবং 31 ml হইলো, তার মানে কি 31 ml হইলে আমি যে 300 মাইক্রোগ্রাম দিচ্ছি এটার সাথে আরো 10 মাইক্রোগ্রাম যোগ করতে হবে, 310 মাইক্রোগ্রাম দিতে হবে। তাহলে মানে প্রত্যেক 1 ml এক্সট্রা ফেটোম্যাটার্নাল হেমোরেজের জন্য আমার 10 মাইক্রোগ্রাম করে কিন্তু অ্যাডিশনাল অ্যান্টিডি যোগ করতে হবে। এবং কখন ফিটোম্যাটার্নাল হেমোরেজ হইতে পারে, বেশি বেশি হইতে পারে যদি অ্যাবডোমিনাল ট্রমা হয়, ইনস্ট্রুমেন্টাল যে ডেলিভারিগুলো আছে, টুইন প্রেগনেন্সিতে, ইনটিউটারান ড্রেতে, এবং দেখা যায় যে ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, হ্যাঁ, ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, এই সকল ক্ষেত্রে, হ্যাঁ। এই জন্য এখানে একটা টার্ম বলা হয় যে ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা কিন্তু করা মানে এটা একটু রিস্কি হয়ে যায়। আচ্ছা, এখন আসা যায় যে ফিটোম্যাটার্নাল হেমোরেজ যদি বেশি হয় এটা আমরা কিভাবে বুঝবো? রোজের টেস্ট নামে একটা টেস্ট আছে, এটা স্কিন টেস্ট বলা হয়, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যদি এটা পজিটিভ হয় তার মানে ফিটোম্যাটার্নাল হেমোরেজ হচ্ছে বেশি বেশি। আর আরেকটা টেস্ট আছে ক্লেই হাওয়ার বেটকি টেস্ট, নামটা জাস্ট মনে রাখো। এটার মাধ্যমে আমরা এক্স্যাক্ট কতটুকু ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়েছে সেটা বুঝতে পারি, ঠিক আছে। কি বললাম যে ক্লেই হাওয়ার বেটকি টেস্ট, সো নামগুলো রোজের টেস্ট, স্কিন টেস্ট, ক্লেই হাওয়ার বেটকি টেস্ট, এগুলো আমাদের ফিটোম্যাটার্নাল হেমোরেজ বোঝা যায়। আরেকটা টেস্ট আছে সিঙ্গার অ্যালকালি ডিন্যাচারেশন টেস্ট, এটা হচ্ছে আমরা বলছিলাম যে এটা আমরা ফিটোম্যাটার্নাল হেমোরেজ যে আছে এটা জাস্ট ধারণা পাইতে পারি, বাট এটার মাধ্যমে আমরা ভাষা প্রিভিয়ার প্লাসেন্টা প্রিভিয়ার এই দুটো ডিফারেন্সিয়েট করতে পারি, এটা আমরা আগে পড়ে আসছিলাম, সিঙ্গার অ্যালকালি ডিন্যাচারেশন টেস্ট। ওকে, এখন ফার্স্ট ট্রাইমাস্টারে কখন দেখো অ্যান্টিডি ইনজেকশন আমরা তো বললাম যে এই যে আরএইচ অ্যালুমিনাইজেশন এই ক্ষেত্রে আমরা দিতে পারি, বাট আরো বেশ কিছু কন্ডিশনে কিন্তু আমরা অ্যান্টিডি দিতে পারি। যেমন হচ্ছে ধরো ফার্স্ট ট্রাইমাস্টারে, আফটার অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সির পরে, মোলার প্রেগনেন্সির পরে, কোরিওনিক ভিলাই স্যাম্পলিং এর পরে, এবং তারপরে হচ্ছে ধরো আমরা ইউজুয়ালি 50 মাইক্রোগ্রাম ইন্টারমাসকুলার দিই, আমাদের দেশে এটাই ফলো করা হয়, বাট গাইডলাইনে 300 মাইক্রোগ্রাম আইএম কথা বলা হয়। সেকেন্ড থার্ড ট্রাইমাস্টারে দেখা যায় যে অ্যামনিওসেন্টিসিসের পরে বা এক্সটার্নাল সেফালিক বা ইন্টারনাল পোর্টালিক ভার্সন যদি থাকে, বা আনএক্সপ্লেইন ব্লিডিং এর ক্ষেত্রে, ইন্টারপার্টাম হেমোরেজের ক্ষেত্রে, ফেটাল ডেথ বা অ্যাবডোমিনাল ট্রমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ইউজুয়ালি 12 উইক্সের আগে আমরা বলি 50 মাইক্রোগ্রাম, বাট 12 উইক্সের পরে 300 মাইক্রোগ্রাম কিন্তু দিতে হবে ইন্টারমাসকুলারলি। তবে কর্ডোসিনথেসিস মানে কি? আমি কর্ডোসিনথেসিস করলাম যেখানে অলরেডি মা সেন্সিটাইজড হয়ে আছে, তো সেখানে আমি বাচ্চার অ্যানিমিয়া কতটুকু হয়েছে সেটা দেখার জন্য কর্ডোসিনথেসিস করতেছি আমি। তো এই ক্ষেত্রে অ্যান্টিডি দিয়ে কিন্তু কোনো লাভ নাই, এটা ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো যে আমরা যদি আসি যে মাইনর কিছু অ্যান্টিজেন আছে, এটা তোমরা জানো যে মাইনর কিছু অ্যান্টিজেন বলতে কেল, কিড, ডাফি, তারপরে লিউইস, ডাফি বি, এটা তো ডাফি এ ছিল। তো কিছু অ্যান্টিজেন আছে যেগুলা মায়ের বডিতে সেন্সিটাইজেশন করতে পারে, বা মায়ের বডিতে হচ্ছে কি করতে পারে, সেন্সিটাইজ করতে পারে, বাচ্চার জন্য সেটা একটু ডেঞ্জারাস হইতে পারে। কিছু অ্যান্টিজেন আছে, ঠিক আছে। আমরা তো আরএইচ অ্যান্টিজেনের কথা বললাম, আর এগুলো হচ্ছে কিছু মাইনর ব্লাড গ্রুপের আমরা বলি অ্যান্টিজেন। তো এগুলো কিন্তু সেন্সিটাইজেশন করার ক্যাপাসিটি রাখে। সো মনে রাখো কেল, কিড, ডাফি এ আর লিউইস, ডাফি বি, এগুলো হচ্ছে সেন্সিটাইজেশন করবে না। এরকম বেশ কিছু কথা একটু জানতে পারো। আর মিরর সিনড্রোম, আচ্ছা, এবং সবথেকে কমন মাইনর অ্যান্টিজেন যেটা সেন্সিটাইজেশন করতে পারে সেটা কেল অ্যান্টিজেন। আর সবথেকে ডেঞ্জারাস হচ্ছে অ্যান্টি ই ইমিউনাইজেশন। অ্যান্টি ই যেটা মানে ধরো আমরা বললাম না অনেকগুলো অ্যান্টিজেন আছে, সি সি, ডি ডি, ই ই, তো এর মধ্যে যদি ইটাতে যদি হচ্ছে এরকম ঝামেলা হয়, আমরা তো ডি নিয়ে কথা বললাম যে ডি অ্যান্টি ডি, বাট ইটাতে যদি কখনো এরকম হয় তাহলে সেটা কিন্তু সব থেকে সিভিয়ার, সব থেকে ডেঞ্জারাস। ওকে ফাইন, এখন আসো যে সরি মানে ইটা হচ্ছে সব থেকে কমন আর সব থেকে ডেঞ্জারাস হচ্ছে সিটা, যদি সিতে কয়, তবে এগুলো কমন না। মিরর সিনড্রোম বা ব্যালেন্টাইনি সিনড্রোম, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে মাদার আর ফিটাস একে অপরকে মিমিক করতেছে। আমরা জানি যে এই যে নেগেটিভ মাদার, এদের ক্ষেত্রে মাদারের ক্ষেত্রে পলিহাইড্রোমিনাস থাকতেছে, বাচ্চার ক্ষেত্রে হাইড্রোক্স থাকতেছে, মানে কি মাও ফোলা বাচ্চাও ফোলা। সো এটাকে আমরা বলতেছি যে দুজনে ইডেমাটাস, তার মানে মিরর ইমেজ একজন আরেকজনের। সো এটা অ্যান্টিডি, এই যে আইসোইমিউনাইজেশন মানে আরইসি, এই যে এই জায়গায় দেখা গেল। তারপরে টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম,
এটাতে দেখা যায় সিস্টিক হাইগ্রোমা নামে একটা কন্ডিশন আছে এই নেকের ওই জায়গায়, এটাতে দেখা যায় প্লাসেন্টাল কোরিও অ্যানজিওমা আছে, এই জায়গায় দেখা যেতে পারে। হাইড্রোস্পিটালিস কি জিনিস সেটা আমরা বলছি, ইউএসজি দিয়ে এটা আমরা ডায়াগনোসিস করতে পারি। এবং এখানে ফার্স্ট যে সাইনটা দেখি আমরা, ধরো এই যে বাচ্চার স্কাল্প, তো স্কাল্পের উপর দিয়ে এরকম একটা মানে ইডিমা টাইপের একটা মানে স্কাল্প ইডিমা পাই, যেটাকে আমরা বলি বুদ্ধা সাইন আমরা বলি। তা বাদে আমরা সব স্পেসগুলোতে পেরিকার্ডিয়াল ইফিউশন, অ্যাসাইটিস, পুলার ইফিউশন, সাবকিউটেনিয়াস এডিমা এরকম অনেকগুলো পাবো। যদি আমরা এগুলোর মধ্যে এই চারটার মধ্যে দুইটা বা তার থেকে বেশি পাই, তাহলে সেটা আমরা হাইড্রোস্পিটালিসকে ইন্ডিকেট করে। আর প্লাসেন্টোমেগালি যদি থাকে, পলিহাইড্রামনিয়াস যদি থাকে, এই জিনিসগুলো কিন্তু হাইড্রোস্পিটালিস আমরা পাইতে পারি। পলিহাইড্রামনিয়াস মায়ের এবং মায়ের প্লাসেন্টোমেগালি হয়ে গেছে। তবে এগুলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া না, বাট আমরা এই জিনিসগুলো কিন্তু হাইড্রোস্পিটালিস একটা বাচ্চার হয়েছে সেই মায়ের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা কিন্তু ফাইন্ডিং হিসেবে পাই। এবং যখন বাচ্চার হাইড্রোস্পিটালিস আছে, মায়ের পলিহাইড্রামনিয়াস আছে, এগুলোকে কিন্তু আমরা মিরর সিনড্রোম বলি, অর্থাৎ মাও ফোলা বাচ্চাও ফোলা। এখন আসো যে হাইড্রোস্পিটালিস কিন্তু আরএস নেগেটিভ প্রেগনেন্সিতে হয়, ঠিক আছে, মানে বাচ্চার হাইড্রোস্পিটালিস হইলো, কিন্তু হাইড্রোস্পিটালিসের কিন্তু মোস্ট কমন কারণ আরএস নেগেটিভ প্রেগনেন্সি না, আরও অনেক কারণে হাইড্রোস্পিটালিস হইতে পারে, মেইনলি নন ইমিউন বিভিন্ন কারণ, যেমন ধরো সিডিএস অ্যানোমালির কারণে, তারপরে ক্রোমোজোমাল অ্যানোমালির কারণে, তারপরে বিভিন্ন ইনফেকশন যেমন পারোভাইরাস B19 বা টর্স ইনফেকশনগুলা বা অ্যানিমিয়ার কারণে হইতে পারে। সো এটা কিন্তু মোস্ট কমন। আর তা বাদে এই আরএস নেগেটিভ প্রেগনেন্সিতে তো হইতে পারে, সেটা আমরা দেখলাম। এবং এখানে দেখা যায় বাচ্চার ভিটাল যে হিমোগ্লোবিন সেটা 4 গ্রাম পার ডেসিলিটার থেকে কমে যায়, এবং হিমাটোক্রিট 15% থেকে কমে যায়। তো এই জিনিসগুলো গেল। এখন আমরা একটু গাইডটা রিভিউ করব। দেখো গাইডে কি বলছে যে আরএইচ ইমিউনাইজেশন বা এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এটা মানে ওই যে বললাম যে এই যে ফরেন একটা অ্যান্টিজেন মার বডিতে আসলো, আরএইচ একটা অ্যান্টিজেন আসলো, এটার বিরুদ্ধে মার বডিতে যে অ্যান্টিবডিটা তৈরি হবে, যে অ্যান্টিবডিটা মার বডিতে হচ্ছে, মানে মার বডিতে ওই অ্যান্টিজেনটা ছিল না, নতুন আসছে, এবং এই কারণে যে একটা অ্যান্টিবডি মার বডিতে তৈরি হবে। সো এটাকে আমরা বলতেছি যে হচ্ছে একটা আইসোইমিউনাইজেশন, মানে সেম স্পিসিসই, তো মা বাচ্চা দুজন তো সেম স্পিসিস, এবং এদের মধ্যে যখন এরকম হচ্ছে সেটাকে আমরা আইসোইমিউনাইজেশন বা অ্যালুমিনাইজেশন বলতেছি। আচ্ছা, এখন আইসোইমিউনাইজেশন এর কজ কি হইতে পারে, কি কারণে এটা হইতে পারে? এক তো হচ্ছে যে আরএইচ পজিটিভ ব্লাড আরএইচ নেগেটিভ মায়ের মধ্যে গেছে, এটা সেটা ব্লাড ট্রান্সফিউশনের কারণে হতে পারে। অথবা আমরা বলি যে ফিটাল আরবিসি আরএইচ অ্যান্টিজেন কন্টেন্ট করতেছে, সেটা দেখা গেল যে মায়ের বডিতে গেল, মানে আরএইচ পজিটিভ বাচ্চা আরএইচ নেগেটিভ মায়ের মধ্যে ব্লাড গেল, এটা গেল। এবং ফেটোম্যাটার্নাল হেমোরেজ হইতে পারে অনেক কন্ডিশনে, সেই কন্ডিশনগুলো এখানে বলা হয়েছে যে এই কন্ডিশনগুলোতে এই ঘটনাগুলো ঘটতে পারে। সেই ফেটোম্যাটার্নাল হেমোরেজ যেখানে ঘটতে পারে সেই কন্ডিশনগুলোতে অবশ্যই কিন্তু আরএইচ আইসোইমিউনাইজেশন হতে পারে, যেমন হচ্ছে মিসক্যারেজ, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সি, হাইড্রেটিভ ফর মোল, প্লাসেন্টা প্রিভিউ উইথ ব্লিডিং, প্লাসেন্টার অ্যাপ্রেশন বা অ্যাপ্রেশন প্লাসেন্টা, তারপরে অ্যাবডোমিনাল ট্রমা, ইনটিউটেরাইন ফেটাল ডেথ, এক্সটার্নাল সেফালিক ভার্সন, তারপরে এই কন্ডিশনগুলো। হ্যাঁ, কিছু মহিলার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আইসোইমিউনাইজেশন নাও হইতে পারে। সো কোন ক্ষেত্রে? ধরো মা আর ফিটাস এদের মধ্যে এবিও ব্লাড গ্রুপ ঠিক নাই, মানে দেখা গেল মায়ের ব্লাড গ্রুপ এ নেগেটিভ বাট বাচ্চার ব্লাড গ্রুপ বি পজিটিভ, ঠিক আছে, যদিও এদের মধ্যে নেগেটিভ পজিটিভ একটা বিষয় আছে যে নেগেটিভ মাদার পজিটিভ বাচ্চা, বাট স্টিল যেহেতু এদের মধ্যে এবিও ব্লাড গ্রুপে মিল নাই, এক্ষেত্রে কিন্তু মা বাচ্চার প্রবলেম হবে না। হ্যাঁ, সো এদের মধ্যে একটা বিষয় কিন্তু থাকে যে যদি এবিও ব্লাড গ্রুপও কিন্তু মিলতে হয়, এবিও ব্লাড গ্রুপ যদি মেলে তাইলেই মিলে বাচ্চার প্রবলেমটা হয়। কিভাবে আমরা ম্যানেজ করবো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে দেখো হোমোজাইগাস হেটারোজাইগাস এই কথাটা বলা হয়েছে যে যদি বাবা হোমোজাইগাস হেটারোজাইগাস বলতে বোঝানো হয়েছে যে বাবা ধরো দুইটাই ডাবল ডি ফর এক্সাম্পল, এটা মানে হচ্ছে যে বাবার এটা হইলে বাচ্চা শিওর বাচ্চারও ডি থাকবেই। হ্যাঁ, তার মানে বাচ্চাটা অবশ্যই আরএস পজিটিভই হবে। আর যদি এমন হয় যে একটা ছোট ডি একটা বড় ডি, এটা মানে হেটারোজাইগাস। হ্যাঁ, বাচ্চার তখন আরএস সেটা নেগেটিভ হইতে পারে পজিটিভ হইতে পারে। সো